প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের প্রচলন হয়েছে। সেই অনুযায়ী বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজেও অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে বেশ কিছুদিন ধরে। আমি ইতিপূর্বেও তোমাদের অনলাইনে ক্লাস নিয়েছি, আজকেও ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ হাবিবুর রহমান রজিব, প্রভাষক হিসাব বিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আশা করি আল্লাহর রহমতে তোমরা নিরাপদে আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসায় নামক একটি অধ্যায়ের আলোচনা করব। আমি অংশীদারি ব্যবসায় আলোচনা করার আগে বলবো যে এই অংশীদারি ব্যবসাটা কি। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে, আমি কি বললাম, দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী লিখিত বা মৌখিক চুক্তির ভিত্তিতে যে কারবার গঠন করে তাকেই বলা হচ্ছে অংশীদারি কারবার। 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে 1872 সালের লিখিত চুক্তি অনুযায়ী যে কারবার গঠন করে তাকেই বলা হচ্ছে অংশীদারি কারবার। গোটা বিশ্বে অংশীদারি কারবার ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। একজন ব্যক্তি 1 কোটি টাকা খরচ করে একটি হাসপাতাল দিতে পারবে না, তার হয়তো সামর্থ্য নেই। কিন্তু কয়েকজন ব্যক্তি 10 লক্ষ টাকা করে দিয়ে, 10 জন ব্যক্তি 10 লক্ষ টাকা করে দিয়ে 1 কোটি টাকা মাধ্যমে একটি হাসপাতাল দিতে পারবে। সুতরাং একের লাঠি 10-এর বোঝা, 10 জন মিলে যে কাজ করা হয় সেটা অবশ্যই শক্তিশালী হয়। সেই অনুযায়ী সারা বিশ্বে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার পরে অংশীদারি কারবারের ব্যাপক প্রচলন সৃষ্টি হয়েছে। অনুরূপভাবে বাংলাদেশেও অংশীদারি কারবারের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের বগুড়াতেও দেখবা যে বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট, যেমন হাংরি হুক, ম্যাক্স মোটেল জাতীয় অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো অংশীদারি ব্যবসার মতোই পরিচালিত হচ্ছে। আবার কিছু হাসপাতাল, যেমন রেইনবো হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল আছে, সেগুলো অংশীদারিত্বের ভিত্তিতেই পরিচালিত হচ্ছে। অংশীদারি কারবার গঠন করতে গেলে অবশ্যই লিখিত বা মৌখিক চুক্তি থাকতে হবে। কারণ চুক্তির ভিত্তিতে কে কী পরিমাণ মূলধন সরবরাহ করবে কারবারে, তারা কিভাবে বছর শেষে লাভ ক্ষতি বন্টন করবে, সব কিছু চুক্তিতে উল্লেখ থাকবে। প্রত্যেকটা কারবারের ন্যায়ই এক মালিকানা কারবার হোক, যৌথ মূলধনী কারবার হোক, প্রত্যেকটা ব্যবসার ন্যায়ই অংশীদারি কারবারের অংশীদাররাও তারা চায় যে নির্দিষ্ট সময়ের শেষে কারবারের লাভ বা ক্ষতি কতটুকু হলো তারা জানতে চায়। এইটা জানার জন্যই তারা লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করে থাকে। লাভ ক্ষতি আবন্টন হিসাব
কি জিনিস বা এটা কি? লাভ ক্ষতি আবন্টন হচ্ছে অংশীদার এবং অংশীদারি ব্যবসার মধ্যে পারস্পরিক দেনা পাওনার নিষ্পত্তিপূর্বক নির্ণীত বন্টনযোগ্য লাভ বা ক্ষতি, লাভ ক্ষতি বন্টন অনুপাতে বন্টন করা হয়, তাকেই বলা হচ্ছে অংশীদারি কারবারের লাভ ক্ষতি আবন্টন হিসাব। আমি কি বললাম? লাভ ক্ষতি আবন্টন হিসাব কাকে বলে? যে হিসাবের মাধ্যমে অংশীদার এবং অংশীদারি ব্যবসায়ের মধ্যে যাবতীয় দেনা পাওনার নিষ্পত্তি নির্ণয়পূর্বক বন্টনযোগ্য লাভ বা ক্ষতি চুক্তি অনুযায়ী অংশীদারদের মধ্যে বন্টন করা হয়, তাকেই বলা হচ্ছে লাভ ক্ষতি আবন্টন হিসাব। লাভ ক্ষতি আবন্টন হিসাব এটা খতিয়ানের অনুরূপ। লাভ ক্ষতি আবন্টন হিসাবে ব্যয়গুলো লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট পাশে বসবে, আর আয় বা অংশীদারের নিকট দায়বদ্ধ যে বিষয়গুলো সেগুলো লাভ ক্ষতি আবন্টন হিসাবে ক্রেডিট পাশে লিপিবদ্ধ হবে। তোমরা দেখো যে আমি বোর্ডেও কিছু জিনিস আলোচনা করেছি। চলতি সালের লাভ লোকসান হিসাবের মধ্যে প্রাপ্ত নিট লাভ, চলতি সালে যে লাভ লোকসান হিসাব প্রস্তুত করা হয়, এই লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করার পূর্বে তোমাদের লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করা হয়। এই চলতি সালের লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করার পর যে নিট লাভ বা ক্ষতি দাঁড়াবে সেটা অবশ্যই অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। তো চলতি সালের লাভ লোকসান হিসাবের মধ্যে প্রাপ্ত নিট লাভটা লাভ ক্ষতি হিসাবে প্রাপ্ত নিট লাভটা লাভ ক্ষতি হিসাবে ক্রেডিট পাশে লিপিবদ্ধ হবে, লাভ ক্ষতি আবন্টন হিসাবে ক্রেডিট পাশে লিপিবদ্ধ হবে। আবার লাভ ক্ষতি হিসাব করার পর যদি নিট ক্ষতি হয় তাহলে লাভ ক্ষতি হিসাবে ডেবিট পাশে বসবে। এছাড়া অংশীদারদের মূলধনের সুদ মূলধনের সুদ অর্থাৎ যেগুলো চুক্তি করা হয়, চুক্তি অনুযায়ী অংশীদারদের মধ্যে সমন্বয় সংক্রান্ত যে বিষয়গুলো আছে পর্যায়ক্রমে সমন্বয় সাধন করা হয়, সেগুলো চুক্তি অনুযায়ী অংশীদারদের মূলধনের সুদ, অংশীদারদের বেতন হিসাব, অংশীদারদের কমিশন হিসাব, ঋণের সুদ হিসাব, অসমন্বিত বকেয়া খরচ যেমন বকেয়া ভাড়া, অনাদায়ী দেনা, স্থায়ী সম্পত্তির অবচয় ইত্যাদি, এগুলো লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট পাশে বসবে। অর্থাৎ কিছু কিছু বিষয় আছে ক্রয় বিক্রয় এবং লাভ ক্ষতি আবন্টন হিসাবে বাদ পড়ে গেছে, লাভ ক্ষতি হিসাবে বাদ পড়ে গেছে, সেই বাদ পড়া দফাগুলোও লাভ ক্ষতি আবন্টন হিসেবে আসবে। বাদ ক্রয় বিক্রয় এবং লাভ ক্ষতি আবন্টন হিসেবে কোন দফাগুলো বাদ পড়ে যেতে পারে? যেমন বকেয়া ভাড়া, অনাদায়ী দেনা, স্থায়ী সম্পত্তির অবলোপন বা অবচয় ইত্যাদি। আর অগ্রিম খরচ যদি বাদ পড়ে যায় সেটা লাভ ক্ষতি আবন্টন হিসাবে ক্রেডিট পাশে বসবে। এটা একটা বিষয়। আর তোমার অংশীদারি নিকট কারবারের পাওনা যেমন উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, এগুলো লাভ ক্ষতি আবন্টন হিসাবে ক্রেডিট পাশে বসবে। এখন ক্রেডিট পাশ থেকে ডেবিট পাস, ক্রেডিট পাশে আমাদের অংশীদারের আয় এবং অংশীদারের কারবারের নিকট দেনা সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ হলো, আর ডেবিট পাশে ব্যয়গুলো লিপিবদ্ধ হলো। এই আয় ক্রেডিট পাশের যোগফল থেকে যদি ডেবিট পাশের যোগফল কম হয় অর্থাৎ ব্যয় কম হয় তাহলে এইটা তোমার লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট পাশে বন্টনযোগ্য লাভ হিসেবে বসবে। অর্থাৎ ক্রেডিট পাশের যোগফল থেকে ডেবিট পাশের যোগফল যদি কম হয় তাহলে আমাদের বুঝতে হবে বন্টনযোগ্য লাভ হয়েছে। আর যদি তোমার ডেবিট পাশের যোগফল থেকে ক্রেডিট পাশের যোগফল থেকে ডেবিট পাশের যোগফল বেশি হয় তাহলে মনে করতে হবে ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা ক্রেডিট পাশে বসবে বন্টনযোগ্য ক্ষতি হিসেবে, আর লাভটা ডেবিট পাশে বসবে বন্টনযোগ্য লাভ হিসেবে। দেখো, বন্টনযোগ্য লাভের ওপর আমি অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব লিখেছি, কারণ বন্টনযোগ্য লাভটা অংশীদারদের তোমার
ইয়েতে যাবে, মূলধন হিসাবে যাবে বা চলতি হিসাবে যাবে, আবার ক্ষতিটাও মূলধন হিসাবে বা চলতি হিসাবে যাবে। অর্থাৎ তোমার এই লাভ ক্ষতি আবন্টন হিসাবে অংশীদারদের দেনা পাওনা সংক্রান্ত বিষয়গুলো এখানে লিপিবদ্ধ হয়। এই তো গেল লাভ ক্ষতি আবন্টন হিসাব তুমি কিভাবে প্রস্তুত করবা, লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত প্রণালীটা আমি তোমাদের আলোচনা করলাম। এরপরে অংশীদারদের আরেকটা পর্যায়ে আসে অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব। অংশীদারদের মূলধন হিসাবটা কি? অংশীদারদের মূলধন হিসাব অংশীদারদের একটা ব্যবসা করার পরে, সারা বছর ব্যবসা করার পরে অংশীদারদের মূলধন বৃদ্ধিও পেতে পারে, আবার নাও পেতে পারে। মূলধন পরিবর্তিত হতে পারে, আবার মূলধন স্থায়ীও থাকতে পারে। এই জন্য এটাকে বলা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। অর্থাৎ অংশীদার যে হিসাবের মাধ্যমে মূলধনের বৃদ্ধি সংক্রান্ত এবং হ্রাস সংক্রান্ত দফাগুলো লিপিবদ্ধ করার পর বছর শেষে যে মূলধনটা দাঁড়াচ্ছে সেটা নির্ণয় করা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব আবার দুই ধরনের, একটা স্থায়ী মূলধন পদ্ধতি, আরেকটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। একটা স্থায়ী মূলধন পদ্ধতি, আরেকটা কি বললাম, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে শুধুমাত্র লাভ ক্ষতি আবন্টন হিসাব আর অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে হয়। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধনের পরিমাণ পরিবর্তন হয়। অর্থাৎ একজন অংশীদার যদি তোমার ধরো যে বছরের শুরুতে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, বছর শেষে যা দেখা যাচ্ছে তার 60,000 টাকা হচ্ছে, তাহলে মূলধনের পরিমাণ পরিবর্তন হলো। কীভাবে পরিবর্তন হয়? অংশীদার যদি মূলধনের সুদ পায়, মূলধনের উপর ব্যবসার থেকে যদি কমিশন পায়, তারপরে বেতন যদি পায়, বন্টনযোগ্য লাভ যদি হয়, এগুলো অংশীদারদের মূলধনের পরিমাণ বৃদ্ধি করে। আবার কিছু কিছু কারণে মূলধনের পরিমাণ হ্রাস পায়। যেমন অংশীদার যদি কারবার থেকে নগদ টাকা উত্তোলন করে বা পণ্য উত্তোলন করে বা উত্তোলনের সুদ দিতে হয় অংশীদারদেরকে, তাহলে তাদের মূলধনের পরিমাণ কমে যাচ্ছে। এই সমস্ত কারণে মূলধন হ্রাস পেতে পারে। তাহলে এই মূলধন বৃদ্ধি এবং হ্রাসের পরে অবশিষ্ট বছর শেষে যে অবশিষ্ট মূলধন থাকে সেটাকে বলা হচ্ছে সেই মূলধনটা পরিবর্তন হচ্ছে, এবং এটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুতকরণ। এখন তোমার ধরো যে একজন অংশীদার, আমি কি বললাম যে একজন অংশীদার বছরের শুরুতেই 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। সে দেখা গেল যে ওই কারবার থেকে বছর শেষে মূলধনের সুদ পাইছে সে 5,000, তাহলে কত হলো 55,000। বেতন পাইছে সে 10,000, তাহলে তার মূলধন বেড়ে গেল কত হলো 65,000। 3,000 টাকা সে কমিশন পাইছে, তাহলে কত হলো 68,000। 2,000 টাকা সে ঋণের সুদ পাইছে, 3,000 টাকা সে কমিশন পেল, তাহলে কত হলো 68,000 টাকা। আবার তোমার ধরো যে কোনো অংশীদার যদি 68,000 টাকা হলো, আবার যদি সে পণ্য উত্তোলন নগদ টাকা উত্তোলন করে 8,000 টাকা, তাহলে দাঁড়ালো কত 60,000 টাকা। সে হয়তো পণ্য উত্তোলন করছে 1,000 টাকা, দাঁড়ালো কত 59,000 টাকা। আবার 3,000 টাকা সে উত্তোলনের সুদ দিছে, তাহলে কত হলো তোমার 56,000 টাকা। তাহলে তার মূলধনের পরিমাণ পরিবর্তন হয়ে গেল। সে মূলধন 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছিল, মূলধন এসে দাঁড়ালো তার 56,000 টাকা বছর শেষে, তাহলে তার মূলধন বৃদ্ধি পরিবর্তন হলো না। এটাই হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। আর স্থায়ী মূলধন পদ্ধতি, একজন অংশীদার 2020 সালে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, 22 সালেও 50,000 টাকায় তার রয়েছে, 25 সালেও 50,000 টাকা রয়েছে, মূলধনের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, এই যে এই মূলধন যা থাকবে তাই মূলধন হিসাবের মধ্যে কোনো দফা বসবে না। তাহলে মূলধন হিসাবের মধ্যে যদি কোনো দফা না বসে, শুধুমাত্র মূলধনই যদি বসে, তাহলে প্রত্যেক বছর তার মূলধনের পরিমাণ একই থাকবে। অর্থাৎ স্থায়ী মূলধন পদ্ধতিতে বোঝা যায় যে 10 বছর আগেও যদি ব্যবসা শুরু করা হয়, তাহলে 10 বছর পরেও তার বোঝা যাবে সে কত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছিল। কারণ 10 বছর আগে যে মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে, 10 বছর পরেও একই আছে, স্থায়ী আছে। তাহলে আমি 10 বছর পরের মূলধন দেখে বুঝতে পারছি যে তার প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত ছিল। কিন্তু পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে তা হবে না।
এখন আমি কিভাবে বুঝবো যে কোন অঙ্ক পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে করতে হবে, কোন অঙ্কে স্থায়ী মূলধন পদ্ধতিতে অঙ্ক করতে হবে? অঙ্কতে করণীয় যদি লাভ ক্ষতি আবন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে বলে, তাহলে অবশ্যই তোমাকে মনে করতে হবে যে এটা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে করতে হবে, স্থায়ী মূলধন পদ্ধতিতে না করলেও চলবে। আর অঙ্কে যদি ধরো যে দেওয়া আছে যে তোমার লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করো, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো, অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো, তাহলে ধরে নিতে হবে যে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে বলা মানেই যে তোমাকে এটা ধরে নিতে হবে স্থায়ী মূলধন পদ্ধতিতে অঙ্ক করতে হবে। কারণ পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে ভাইটাল দুটি বিষয় প্রস্তুত করতে হয়, একটা হচ্ছে লাভ ক্ষতি আবন্টন হিসাব, আরেকটা হচ্ছে মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। আর স্থায়ী মূলধন পদ্ধতিতে সাধারণত তিনটা হিসাব প্রস্তুত করতে হয়, লাভ ক্ষতি আবন্টন হিসাবের সাথে অংশীদারদের মূলধন হিসাব এবং অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে হয়। ঠিক আছে, তাহলে অঙ্কের মধ্যে যদি লাভ ক্ষতি আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব এবং চলতি হিসাবের কথা বলে দেওয়া থাকে, তাহলে তোমাকে স্থায়ী মূলধন পদ্ধতিতে অবশ্যই অঙ্ক করতে হবে। আর যদি বলে দেওয়া থাকে লাভ ক্ষতি আবন্টন হিসাব করো, অংশীদারদের মূলধন হিসাব করো, আর অঙ্কের মধ্যে দেওয়া আছে চলতি হিসাবের ব্যালেন্স দেওয়া আছে, তাহলে অঙ্কের মধ্যে চলতি হিসাবের ব্যালেন্স দেওয়া থাকা মানেই ওটা তোমাকে স্থায়ী মূলধন পদ্ধতিতে অঙ্ক করতে হবে। এখন মূলধন হিসাব আমরা কিভাবে প্রস্তুত করব? খেয়াল রাখবা, বছরের শুরুতে যদি মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে অবশ্যই মূলধন নিয়ে যদি ধরো যে নগদ 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে জাবেদা কী হবে? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা মূলধন হিসাব যখন করব তখন মূলধনের বিপরীতে নগদ যে দফাটা সেটাই তো বসাবো। তাহলে মূলধনের বিপরীতে নগদ ডেবিট আছে, ক্রেডিট পাশে বসবে, বসে সংশ্লিষ্ট অংশীদারের ঘরে টাকা বসবে। আর যদি অতিরিক্ত মূলধন নিয়ে আসে, তা মূলধন হিসাবের ক্রেডিট পাশে নগদান হিসাব লেগে যে অংশীদার অতিরিক্ত মূলধন নিয়ে আসছে তার ঘরে বসবে। ঠিক আছে। আর আরেকটা বিষয় যে যদি এইরকম বলে দেওয়া থাকে যে 1 জানুয়ারি তারিখে অংশীদারদের মূলধনের পরিমাণ ছিল এত টাকা, এই মূলধন ছিল এই কথা যদি উল্লেখ থাকে, মূলধন ছিল এই কথা যদি উল্লেখ থাকে, তাহলে অবশ্যই অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট পাশে ব্যালেন্স বিটি লিখতে হবে। কারণ ক্রেডিট পাশে কেন লিখতেছি? কারণ মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, আর মূলধন সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। মূলধন সবসময় কী ব্যালেন্স প্রকাশ করে? ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, কখনোই ডেবিট ব্যালেন্স প্রকাশ করে না। তাহলে বছরের শুরুতে যদি বলে দেওয়া থাকে যে অংশীদারদের মূলধনের পরিমাণ ছিল, তাহলে আমরা ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি লিখব। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমার আরেকটা বিষয় আমি আলোচনা করতে চাই যে অংশীদারদের মূলধনের ক্ষেত্রে আমরা কিভাবে বসাচ্ছি। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট পাশে মূলধন নিয়ে যদি ব্যবসা শুরু করে তাহলে নগদান হিসাব বসবে, আর মূলধন ছিল কথা যদি উল্লেখ থাকে তাহলে ব্যালেন্স বিডি বসবে। তারপরে তোমার লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট পাশে যেগুলো বসছে সেগুলো মূলধন হিসাবের ক্রেডিট পাশে যাবে। শুধুমাত্র লাভ ক্ষতি হিসাব নিট ক্ষতি এটা আসবে না, আর নিট লাভ বসবে না, বন্টনযোগ্য লাভ আসবে। আর তাহলে আমি কি বললাম? লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট পাশে যে দফাগুলো বসছে এগুলো মূলধন হিসাবের ক্রেডিট পাশে বসবে, আর লাভ ক্ষতি আবন্টন হিসাবের ক্রেডিট পাশে যে দফাগুলো বসছে এগুলো মূলধন হিসাবের ডেবিট পাশে বসবে। একটা জিনিস মনে রাখবা, লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট পাশে যে ঋণের সুদ আছে, ঋণের সুদ মূলধন হিসাবে আসবে না, কারণ ঋণের সুদটা হচ্ছে বহির্দায়। তা আমরা তো মূলধন হিসাব করতেছি, মূলধনটা হচ্ছে আন্তদায়, আন্তদায়ের মধ্যে বহির্দায় কখনো লিপিবদ্ধ হবে না। আমার কথা তোমরা হয়তো বুঝতে পারছো। এখন বিষয়টা হলো যে তোমার স্থায়ী মূলধন পদ্ধতিতে আমি আবারও বলি, স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধন হিসাবে শুধুমাত্র মূলধনই বসবে। এর অপোজিটে আমরা আরেকটা কী করবো, আরেকটা চলতি হিসাব প্রস্তুত করবো অংশীদারদের। সেই চলতি হিসাবে কোন দফাগুলো লিপিবদ্ধ হবে? অঙ্কের মধ্যে যদি চলতি হিসাবের ব্যালেন্স দেওয়া থাকে, যদি ডেবিট ব্যালেন্স দেওয়া থাকে তাহলে ডেবিট পাশে বসবে, ক্রেডিট ব্যালেন্স যদি দেওয়া থাকে তাহলে চলতি হিসাবের ক্রেডিট পাশে বসবে। ঠিক আছে। অঙ্কের মধ্যে যদি চলতি হিসাবের ডেবিট ব্যালেন্স দেওয়া থাকে তাহলে চলতি হিসাবের শুরুতেই ডেবিট পাশে ব্যালেন্স বিটি আকারে বসবে। আবার চলতি হিসাবের যদি কোনো অংশীদারের ক্রেডিট ব্যালেন্স দেওয়া থাকে তাহলে চলতি হিসাবের শুরুতেই ক্রেডিট পাশে ব্যালেন্স বিটি লিখে সংশ্লিষ্ট অংশীদারের ঘরে টাকা আমরা লিপিবদ্ধ করব। এখন বিষয়টা হচ্ছে
যে তোমার অংশীদারদের আমি আলোচনা যেগুলো করলাম, লাভ ক্ষতি আবন্টন হিসাব বিষয় নিয়ে আলোচনা করলাম, অংশীদারি ব্যবসায় কি এটা নিয়ে আলোচনা করলাম, অংশীদারদের মূলধন হিসাব দুই ধরনের সেটা নিয়ে আলোচনা করলাম, মূলধন হিসাব পরিবর্তনশীল মূলধন পদ্ধতি এবং স্থায়ী মূলধন পদ্ধতি নিয়ে আমি আলোচনা করলাম। আমি আরেকটু কিছু জটিল বিষয় আছে অঙ্ক করার সময়, সেই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সেটা কি, যে অংশীদারদের বেতন সংক্রান্ত কোনো অংশীদার যদি বেতন তোমার গ্রহণ করা, অঙ্কের মধ্যে যদি বলে দেওয়া থাকে যে বেতন নগদে গ্রহণ করা হয়েছে, বেতন নগদে উত্তোলন করা হয়েছে, এ ধরনের কথা যদি উল্লেখ থাকে, তাহলে বেতন অংশীদারদের মূলধন হিসাবে আসবে না, কিন্তু লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসবে। আর অঙ্কের মধ্যে যদি বেতন ডেবিট করা হয়েছে, বেতন সমন্বয় করার পর বেতন চার্জ করা হয়েছে, বেতন বাদ দেওয়া হয়েছে, বেতন হিসাবভুক্ত করা হয়েছে, এ ধরনের কথা যদি উল্লেখ থাকে, তাহলে বেতন লাভ ক্ষতি আবন্টন হিসেবে আসবে না, কিন্তু মূলধন হিসাবে আসবে। আর অঙ্কের মধ্যে যদি বেতন ডেবিট করার পর, সমন্বয় করার পর, বাদ দেওয়ার পর, হিসাবভুক্ত করার পর এ ধরনের কথা উল্লেখ আছে, আবার বেতন নগদে গ্রহণ করেছে বা নগদে উত্তোলন করেছে এ ধরনের কথা উল্লেখ আছে, তাহলে বেতন কোথাও আসবে না, লাভ ক্ষতি আবন্টন হিসাবেও আসবে না, অংশীদারদের মূলধন হিসাবেও আসবে না। এটা তোমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। আবার উত্তোলন সংক্রান্ত কিছু বিষয় আছে। অঙ্কের মধ্যে যদি বলে দেওয়া থাকে সারা বছরে উত্তোলন করা হয়েছে, যদি বলে দেওয়া থাকে সারা বছরে উত্তোলন করা হয়েছে, বা 31 ডিসেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে, বা তোমার বার্ষিক উত্তোলন করা হয়েছে, এ ধরনের কথা যদি উল্লেখ থাকে, তাহলে তো উত্তোলনের এখানে কোনো তারিখ উল্লেখ থাকলো না, তাহলে উত্তোলনের ওপর আমরা 6 মাসের সুদ ধরবো। তাহলে উত্তোলনের উপর আমরা কয় মাসের সুদ ধরবো? 6 মাসের সুদ ধরবো। অর্থাৎ উত্তোলনের তারিখ যদি উল্লেখ না থাকে, তাহলে আমরা 6 মাসের সুদ হিসাব করব, গণনা করব। আমি তোমাদের সামনে আরও কয়েকটা ক্লাস আমার অংশীদারি অধ্যায়ের উপর নিতে হবে। আমি সামনে আরও ক্লাস নিব। আজকের ক্লাস এখানেই আমি শেষ করতে চাচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়ার টেবিলে থাকবে। তোমরা তোমাদের এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।